কথা ও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক জরাসন্ধের লেখা একটি ছোট্ট গল্প। গল্পের নাম একটি রেখা। 9:30 নাগাদ ডাক আসে। ঘড়ি না দেখেও বিদ্যুৎ সময়টা ঠিক বুঝতে পারে। কেমন করে যেন টনক নড়ে ওঠে। টেবিলের টানা থেকে চিঠির বাক্সের চাবিটা হাতে নিয়ে সদর দরজার দিকে যেতে যেতে একটা ক্ষীণ আশা জেগে ওঠে মনের কোণে। ক্রমশ সেটা মিলিয়ে যায়। বাক্সের কাছে গিয়ে দেখা দেয় নৈরাশ্য। না, কিচ্ছু নেই। যদি বা থাকে, খামের চেহারা এবং শিরোনামা দেখেই ভিতরকার বার্তাটি অনুমান করে নেয়। সেই একই কথা, ইট ইজ রিগ্রেটেড দ্যাট চাকরি হয়নি, তার জন্যে দুঃখ প্রকাশ করেছে কোনো সেক্রেটারি, ম্যানেজার বা প্রিন্সিপাল। ব্যর্থতার চেয়ে এই ভণ্ডামিটাই অসহ্য মনে হয় বিদ্যুতের। সোজাসুজি লিখলেই তো হয়, তোমাকে নেওয়া হবে না। তার সঙ্গে রিগ্রেটের ভনিতা কেন? এটাই সভ্য সমাজের রীতি। রূঢ় সত্যের ওপর একটা মিথ্যার আবরণ লাগাতে হয়। কুইনাইনের ওপর সুগার কোটিং। তোমার আসল চেহারাটা যেন কেউ দেখে না ফেলে, তার উপর একটি মোলায়েম মুখোশ লাগিয়ে নাও। বাসের ভিড় ঠেলে এগোতে গিয়ে আশেপাশের লোকগুলোর পা মারিয়ে দিতে বাধা নেই, শুধু মুখে বলতে হবে সরি। তারপরই এসবেরই নাম হলো কার্টসি, যার ওপর দাঁড়িয়ে আছে সভ্যতার ইমারত। দুখানা খাম ছিল ডাকবাক্সে, একখানা বিদ্যুতের আর একখানা ওর বাবার। তাচ্ছিল্য ভরে প্রথমটা খুলে আধা ফুলস্কেপ চিঠিখানার দিকে চোখ বুলিয়েই চমকে উঠল। আরেকবার পড়ল। না, ভুল দেখেনি, কলেজের চাকরিটা সত্যিই হয়ে গেছে। একবারও আশা করেনি। দূর মফস্বলেই হয় না, আর এই একেবারে কলকাতায়। একটু শহরতলির দিকে, তবু বাড়ি থেকেই যাওয়া চলবে। একবার শুধু বাস বদল হলোই বা, একেই বলে লাক। বাবা বাড়ি নেই, চা খেয়েই বেরিয়ে পড়েছেন। এতক্ষণে জোর আড্ডা জমে উঠেছে পাশের গলিতে হরিসাধন বাবুর বৈঠকখানায়। গগনবাবু, মথুরবাবু এরাও আছেন নিশ্চয়ই। অবসরভোগী বৃদ্ধদের দল। কাগজ পড়তে পড়তে চলছে আলোচনা। বিষয় সেই একটি, কোথায় এলাম, কোথায় চলেছি আমরা। 15 মিনিট ট্রেন লেট বলে প্যাসেঞ্জাররা স্টেশন মাস্টারকে ধরে ঠ্যাঙাচ্ছে। দিন দুপুরে সদর রাস্তায় গুন্ডারা ছুরি মারছে পুলিশ অফিসারের বুকে। কথায় কথায় ফ্যাক্টরির মজুররা ম্যানেজারকে ঘেরাও করছে। ভাইস চ্যান্সেলরের নাকের ওপর ঘুষি উঁচিয়ে তেড়ে আসছে ইউনিভার্সিটির ছেলেরা। আরও কত দেখতে হবে কে জানে। এই হয়তো সেই মহাপ্রলয়ের সূচনা। কলিযুগে ঋষিরা যার কথা বলে গেছেন, কিচ্ছু থাকবে না, বিধাতার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। বিদ্যুৎ লক্ষ্য করেছে, বাবা যখন বাড়ি ফেরেন 10:30, 11টা নাগাদ, সারা মুখ থমথম করছে উত্তেজনায়। এই কালটাকে যেন সইতে পারছেন না। যখন তখন যার তার ওপরে ফেটে পড়েন, সামান্য কারণে, অনেক সময় বিনা কারণে। পরে সেটা নিজেই বুঝতে পারেন, বলেন না, আড্ডায় আর যাচ্ছি না, খালি খালি প্রেশার বাড়িয়ে লাভটা কি। কাল থেকে ওই খবরের কাগজগুলোও আর ধরছি না। তাতিয়ে তোলাই যেন এদের একমাত্র কাজ। একটাও কি ঠান্ডা খবর, মিষ্টি খবর থাকতে নেই। পরদিন আবার কাগজ আসা মাত্র সকলের আগে খুলে বসেন। চা খেয়েই লাঠিখানা নিয়ে গুটি গুটি চলে যান হরিসাধন মুখুজ্জের বসবার ঘরে। নেশা, আফিমখোররাও রোজ বলে ছেড়ে দেব, ছাড়তে পারে কি? বাবার চিঠিখানা তার ঘরের টেবিলের ওপর রেখে বিদ্যুৎ চলে গেল মায়ের কাছে রান্নাঘরে। বড় ছেলে তড়িৎকে খাইয়ে অফিসে রওনা করে দিয়ে তিনি তখন বাকি রান্নাগুলো সেরে রাখছিলেন। বিদ্যুৎ কোনো কথা না বলে সোজা এগিয়ে গিয়ে হেঁট হয়ে পায়ের ধুলো নিতেই অবাক হয়ে বললেন, এ কি, হঠাৎ পেন নাম কেন? চাকরি পেয়ে গেছি, খুশির সুরে বলল বিদ্যুৎ। হ্যাঁ, কোথায়, কি চাকরি?
বলতে বলতে বেরিয়ে এলেন অন্নপূর্ণা। বাগুইহাটি কলেজে। প্রফেসর? লেকচারার। ওই একই হলো। এতদিনে মা কালী মুখ তুলে চাইলেন বলে ঘরে গিয়ে আলমারি খুলে একটা টাকা বের করে ছেলের কপালে এবং তার নিজের কপালে ছুঁয়ে লক্ষ্মীর ঝাঁপিতে তুলে রাখতে রাখতে বললেন, কালই কালীঘাটে গিয়ে 16 আনার পুজো দিয়ে আসতে হবে। কত কাল থেকে ডাকছি মাকে। বিশ্বেশ্বরবাবু ফিরলেন যথারীতি 11টা নাগাদ। ঘরে ঢুকে চিঠিখানা পড়েই প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। ওগো, শুনছ? পাশের ঘর নয়, পাশের বাড়ি থেকে শোনা যায় সে ডাক। অন্নপূর্ণা ছিলেন স্নানের ঘরে, সেখান থেকেই সাড়া দিলেন। কি হলো আবার? বেরিয়ে এসো না, মস্ত খবর আছে, শিগগির। দারুণ উত্তেজনা, তবে ক্রোধের নয়, উল্লাসের। ভিজে কাপড়ের ওপর তোয়ালে জড়িয়ে বাইরে এলেন অন্নপূর্ণা। খোকার চাকরি হলো। আমার সেই ছেলেবেলাকার বন্ধু জগন্নাথ অনেক করে লিখেছিলাম তো, একেবারে ঠিকঠাক করে চিঠি দিয়েছে। এই দেখো। কি চাকরি? অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, একটা বেশ বড় ফার্মে। কি আশ্চর্য, এই কিছুক্ষণ আগে আরেকটা চাকরির খবর এসেছে। তাই নাকি? হো হো করে হেসে উঠলেন বিশ্বেশ্বরবাবু। সেই যে হিন্দুস্থানিরা বলে না, খোদা যখন দেন একেবারে ছাপ্পার ফুঁড়ে দেন। কি চাকরি ওটা? প্রফেসর, বাগুইহাটি কলেজে। খুশি খুশি ভাব অন্নপূর্ণার। প্রফেসর? ভ্রুকুঞ্চিত করলেন বিশ্বেশ্বরবাবু। 5 দিনও রাখতে পারবে না। চাকরি যদি বা থাকে, কোনো দিন বোমার ঘায়ে মাথাটা উড়ে যাবে। তার উপরে আবার বাগুইহাটি। দরকার নেই, তার চেয়ে এটা ভালো চাকরি। বাসা থাকবে বম্বেতে, মাঝে মাঝে আমরাও গিয়ে থাকতে পারবো। কি সুন্দর শহর। বম্বে শুনে মুখে একটা ম্লান ছায়া পড়ল অন্নপূর্ণার। বললেন, দেখো ছেলে কি বলে। তরিত বাগুইহাটিকে এক কথায় নস্যাৎ করে দিল। ধুর ধুর, কলকাতায় মানুষ থাকে? কি করে যে ডালহৌসি স্কোয়ারে যাই আমি, সে শুধু যারা বাসে ট্রামে চড়ে তারাই জানে। ওখানে আবার একটা ছেড়ে আরেকটায় ওঠা। তাছাড়া এই হতচ্ছাড়া শহরে থাকা খাওয়ার যে সুখ, সে তো দেখতেই পাচ্ছ। যা ছবে তাই আগুন। এর তুলনায় বম্বে স্বর্গ। মাইনেও কটা টাকা বেশি, থাকবে আরও বেশি আরামে। বিদ্যুৎ পড়ল দোটানায়। তার বরাবরের ঝোঁক লেখাপড়ার দিকে। কলেজে চাকরিটা পেলে সেটা চালিয়ে যেতে পারবে, রিসার্চে সুবিধা পাওয়া যাবে। একটা ডক্টরেট যদি জুটে যায়, তখন অনায়াসেই ভালো কলেজে আসতে পারবে। তবে কলেজের এবং সেই সঙ্গে গোটা বাংলাদেশের শিকার আবহাওয়া বড় গরম। ছাত্রদের মধ্যে ব্যাপক অসন্তোষ। একদল তো রীতিমতো উচ্ছৃঙ্খল হয়ে গেছে। পড়াশোনা কেউ করছে না, যাদের ইচ্ছা আছে তারাও করতে পারছে না। হাঙ্গামা লেগেই আছে। প্রায় সব কলেজগুলোই হট বেড অফ পলিটিক্স। ওদিকে বম্বের চাকরিটা নির্ঝঞ্ঝাট, উন্নতির আশাও আছে। বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়া, আজকের দিনে সেটা কেউ ভাবে না। হুট করে ইউরোপে আমেরিকায় চলে যাচ্ছে ছেলেরা। তবে ও চাকরিতে ঢোকা মানে পড়াশুনোর ওইখানেই ইতি। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত বাগুইহাটি স্থির হলো। বাবা শুনে বিরক্তির সুরে বললেন, করুক যা খুশি। দাদা বললেন, পরে টের পাবে কত বড় ভুল করলো। মা বললেন, যে রকম দিনকাল, বুঝে শুনে চলিস বাবা, কোনো কিছুর মধ্যে থাকিস না। প্রথম দিন কলেজের গেটে ঢুকতে বিদ্যুতে নজর পড়ল। সারা বাড়িটা যেন স্লোগানের নামাবলী গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। নানা রঙের কালিতে, নানা আকারের হরফে লেখা মতবাদের উদ্ধত ঘোষণা। তার মধ্যে রুচি নেই, সৌন্দর্য বোধ নেই। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যে সূচি ও শোভনতা, তার লেশটুকুও খুঁজে পাওয়া গেল না। বিদ্যুৎ চোখ সরিয়ে নিল। ওসব নিয়ে মন খারাপ করা নিরর্থক। ওগুলো সয়ে নিতে হবে, মেনে নিতে হবে। ক্যাম্পাসের ভিতরে এখানে ওখানে ছেলেরা জটলা করছে। তারাও করতো তাদের কালে।
কিন্তু তার মধ্যে এমন একটা সম্ভ্রম ও শালীনতা ছিল যার থেকে বোঝা যেত তারা ছাত্র, কিন্তু এদের হইহল্লার মধ্যে সেই ছাপটা খুঁজে পাওয়া গেল না। পরদিন পড়াতে গিয়ে দেখল ক্লাসরুমের দেওয়ালেও নানা ধরনের স্লোগান, অমুক পার্টির অমুককে ভোট দিন, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব ছাড়া মুক্তি নেই, কৃষক মজদুর সব এক হও ইত্যাদি। বিদ্যুতের মনে হলো সে যেন একটা পলিটিক্যাল র্যালির মাঝখানে দাঁড়িয়ে আছে। দেওয়ালের লেখাগুলো যেন সব বড় বড় বক্তা, তারা বক্তৃতা দিয়ে চলেছে আর এরা সব বসে বসে তাই শুনছে। তার বক্তৃতা এদের কানে যাচ্ছে না, সে শুধু চেঁচিয়ে মরছে। সেদিনটা গেল। পরদিন ঘণ্টা পড়বার মিনিট পাঁচেক আগে বিদ্যুৎ তার নির্দিষ্ট লেকচার শেষ করে বলল, এবার তোমাদের কাছে একটা অন্য বিষয় পারতে চাই। তোমরা এখানে পড়াশুনো করতে এসেছো, তার জন্যে সবার আগে দরকার একটি উপযুক্ত আবহাওয়া, আ কনজিনিয়াল ক্লাইমেট। আমার মনে হচ্ছে এখানে তার অভাব আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি ওই লেখাগুলোর কথা বলছি। ওগুলো থাকাতে আমাদের কাজের ব্যাঘাত হচ্ছে, তার জন্যে যতটা মন দেওয়া দরকার তা দিতে পারছি না। আমিও না, আমার মনে হচ্ছে তোমরাও না। কে একজন বিদ্রূপের সুরে বলে উঠল, খুব জ্ঞান দিচ্ছে রে। সঙ্গে সঙ্গে হাসির রোল। আরেকজন বলল, আপনি কেমিস্ট্রির মাস্টার, তাই নিয়ে থাকুন, রাজনীতির লেকচার ঝাড়বেন না। আরেক দফা অট্টহাসি। বিদ্যুৎ আর কিছু না বলে বেরিয়ে গেল। পিছন থেকে অভ্যর্থনা জানালো বিপুল হাততালি ও হট্টগোল। পরদিন প্রথম ক্লাসে ঢুকবার মুখেই বাধা। 4-5টি ছেলে দৌড় আগলে দাঁড়িয়ে আছে। একজন বলল, আপনি নাকি আমাদের স্লোগান নিয়ে আপত্তি করেছেন? তোমাদের স্লোগান সম্পর্কে আমার কিছু বলার নেই, ওগুলো ক্লাসরুমের দেওয়ালে লেখায় আমার আপত্তি। ওটা আপনাকে উইথড্র করতে হবে। কেন? স্লোগান আমরা যেখানে খুশি লিখব, উই হ্যাভ এভরি রাইট। আপনার কিছু বলতে যাওয়া মানে অনধিকার চর্চা। উইথড্র করুন যা বলেছেন। না, উইথড্র করার মতো আমি কিছু বলিনি। করবেন না? সোজা নাকের ওপর তর্জনী তুলল। না। আচ্ছা বলে দলটা শাসিয়ে চলে গেল। বিদ্যুৎ ক্লাসে ঢুকলো, সেখানেও গণ্ডগোল। তা সত্ত্বেও পড়াশোনা শুরু করলো। ওদিক থেকে ক্রমাগত বাধা, কেউ শেয়াল ডাকছে, কেউ হো হো করে চেঁচাচ্ছে। একজন পকেট থেকে একটা মাউথ অর্গ্যান বার করে বাজাতে শুরু করে দিল। এদের সংখ্যাটা বেশি নয়, বেশিরভাগ ছেলে চুপ করে বসে আছে। তাদের অনেকের চোখে মুখে বিরক্তির চিহ্ন। বোঝা যাচ্ছে তারা অধ্যাপকের বক্তৃতা শুনতে চায়, গণ্ডগোলটা তাদের অভিপ্রেত নয়, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। মুষ্টি মেয়েও কটা ছেলে যা খুশি করে যাচ্ছে, অধিকাংশের তরফ থেকে সামান্য বাধাও আসছে না। বিদ্যুৎ গলা চড়িয়ে বলল, যাদের শুনবার ইচ্ছা নেই তারা অনায়াসে বাইরে যেতে পারে, পার্সেন্টেজ খোয়া যাবে না। উত্তরে নানা রকম শ্লেষাত্মক মন্তব্য শোনা গেল, কিন্তু কেউ উঠল না। অগত্যা ক্লাস বন্ধ করে দিতে হলো। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল বিদ্যুৎকে ডেকে পাঠালেন এবং স্লোগান ঘটিত ব্যাপারটা জানতে চাইলেন। বিদ্যুৎ আগা গোড়া সব ঘটনাটা খুলে বলবার পর বললেন, ঠিক বলেছিলেন আপনি, কিন্তু চারদিকের হালচাল দেখছেন তো, আমাদেরও তার সঙ্গে তাল রেখে চলতে হয়। গলা খাটো করে বললেন, ওইটি হচ্ছে পালের গোদা প্রদীপ বাগচি, ওদের ইউনিয়নের সেক্রেটারি। ওর কথায় গোটা কলেজ ওঠে বসে। আপনার ওই ব্যাপারটাকে ছুতো করে জেনারেল স্ট্রাইক বাঁধাবার চেষ্টায় ছিল। আমি বলে কয়ে কোনো রকমে থামিয়ে দিয়েছি। এরপর আর ওদের কাজকর্ম নিয়ে কোনো কথা বলবেন না। করুক ওরা যা খুশি, আমাদের কি, আমরা পড়িয়ে যাব, ব্যাস। কেউ শুনছে কি না শুনছে তা নিয়ে মাথা ঘামাবার দরকার কি? প্রিন্সিপালের কথায় তার কলেজ পরিচালনা রীতির যে আভাস মিলল, বিদ্যুৎ তার সঙ্গে একমত হতে পারল না। শুধু তালে তাল দিয়ে কোনো সমস্যাই বরাবরের জন্য এড়িয়ে চলা যায় না,
তার মুখোমুখি দাঁড়াতে হয়। যাই হোক, এ নিয়ে সে কোনো আলোচনার মধ্যে গেল না, গিয়ে লাভ নেই। বিএসসি পার্ট 1 পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ে নিয়ম করেছেন ছেলেরা নিজের নিজের কলেজে বসে পরীক্ষা দেবে। কারণ অন্যত্র গিয়ে তারা গোলমাল করে, চেয়ার টেবিল ভাঙে, গার্ডদের মারধর করে। আশা করা যায় নিজেদের কলেজে সেটা করবে না। গোলমাল এড়াবার কি চমৎকার পথ! গার্ড দিতে দিতে বিদ্যুৎ মনে মনে হাসছিল। এখানেও তার প্রিন্সিপালের পলিসি, যে সমস্যা সামনে এসে পড়েছে তার পাশ কাটিয়ে যাও। এতে করে যদি নতুন সমস্যার সৃষ্টি হয় সে তখন দেখা যাবে। এখানে ওখানে ছেলেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, গোপনে নয়, রীতিমতো প্রকাশ্যে। বিদ্যুৎ 2-4 জনকে নিষেধ করল, তারা শুনল না। কি করবে সে? ব্যাপারটা এমন ব্যাপক যে বের করে দিতে হলে প্রায় অর্ধেক ছেলে সেই দলে ঢুকবে। চুপ করে থাকবে? হঠাৎ নজরে পড়ল ওই কোণের দিকে একজন বই খুলে লিখছে। বিদ্যুৎ ছুটে গেল। এ কি করছো? দেখতেই তো পাচ্ছেন স্যার। না, এসব চলবে না। বিদ্যুৎ বইটা তুলে নিতেই ছেলেটি বলল, কেন মিছিমিছি হুজ্জুত করছেন স্যার? আর কোনো প্রফেসর তো আপত্তি করছে না, আপনার এত মাথা ব্যথা কিসের? সকলের কথা না জানলেও কোনো কোনো অধ্যাপক যে আপত্তি করছেন না সে খবর বিদ্যুৎও জানেন। কাল 2 জন প্রবীণ অধ্যাপকের সঙ্গে কথা হচ্ছিল। তার কানে গেল, পরীক্ষার গার্ড দিতে গিয়ে কিন্তু একটা উপকার হচ্ছে, বুঝলেন সন্তোষবাবু? কী উপকার? যোগাভ্যাস, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে বুঁদ হয়ে বসে থাকা, দেখবে না, শুনবে না, মুখ খুলবে না। বিদ্যুৎ ততটা পেরে উঠল না। ছেলেটিকে বলল, ওঠো। কেন? রীতিমতো চড়া প্রতিবাদের সুর। আনফেয়ার মিন্স নিলে পরীক্ষা দিতে দেওয়া হয় না, ইউ আর এক্সপেলড, বলে তার খাতাটা তুলে নিয়ে নিজের জায়গায় চলে গেল। আরও 4-5টি পরীক্ষার্থী উঠে এলো। কি একটা পরামর্শ হলো ওদের মধ্যে। তারপর যে বই থেকে টুকছিল সে গটগট করে বেরিয়ে চলে গেল। বিদ্যুৎ হলের দরজাটা বন্ধ করে দিল। মিনিট 10 পরে বাইরে থেকে কপাটে ঘা দেবার শব্দ পেয়ে ছিটকিনি খুলে দিতেই সামনে দাঁড়িয়ে প্রদীপ বাগচি, সঙ্গে 10টি ছেলে। তার মধ্যে যাকে এইমাত্র বের করে দেওয়া হয়েছে সেও ছিল। তাকে উদ্দেশ্য করে প্রদীপ বললে, যা, ঢুকে যা। সে বিদ্যুৎকে একটা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। প্রদীপ চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে দাঁড়িয়ে বলল, কেন লাগছেন স্যার আমাদের পেছনে? বুঝতেই তো পারছেন আপনাদের ওই ন্যায়, সততা, কর্তব্যপরায়ণতা আর ওই ধরনের আরও যেসব বস্তা পচা কথা আউড়ে থাকেন, আমরা তার কোনোটাই মানি না। আপনার সুবিধে না হয় সরে পড়ুন না। বিদ্যুতের এবার কি করণীয়? এখনই প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানাতে ইচ্ছা করল না। সেদিন যে উপদেশ দিয়েছিলেন তারই হয়তো পুনরুক্তি শুনতে হবে। তার চেয়ে একটা লিখিত রিপোর্ট পাঠিয়ে দেবে, তারপর যা ভালো বোঝেন করুন। কি আর করবেন? প্রদীপ বাগচিকে চটাতে সাহস পাবেন না নিশ্চয়ই। দিন 7 চলে গেল। তার রিপোর্ট সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করলেন না প্রিন্সিপাল। সেও আর ও নিয়ে কোনো কথা তুলল না। বোঝাই তো যাচ্ছে তার ওই 1 শীট কাগজের সঙ্গে সমস্ত ব্যাপারটাই তার ড্রয়ারের মধ্যে গিয়ে ঢুকেছে, সেখান থেকে বেরোবার সম্ভাবনা নেই। কিন্তু তারপর এমন করে হার মেনে চলতে হবে তাকে, না সরে পড়বে? প্রদীপ যা বলে গেল সেও তো হার। বাড়িতে কিছু বলা যায় না। বাবা এবং দাদা স্পষ্টভাবে নিষেধ করেছিলেন। তাদের জোরালো আপত্তি শুনে মাও বোধহয় মনে মনে ওই দিকেই ঝুঁকেছিলেন। বাধা দেননি, সেটা কতকটা ছেলেকে কাছছাড়া করে অত দূরে পাঠাতে হবে বলে। তবু মায়ের কাছেই এদিকের কিছুটা আভাস ছিল। তিনিই একরকম টেনে বের করলেন। কদিন থেকেই লক্ষ্য করছিলেন ছেলের হাবভাব মোটেই স্বাভাবিক নয়। কি যেন ভাবছে সবসময়, কারো সঙ্গে বিশেষ কথাবার্তা নেই। মুখের দিকে তাকালে বোঝা যায় একটা কোনো অশান্তি চেপে বসে আছে মনের মধ্যে। প্রশ্ন করে করে জেনে নিলেন।
সবটা নয়, কিছুটা। বললেন, ছেড়ে দে, বম্বের কাজটা হয়তো এখনও হাতছাড়া হয়নি। হলেই বা কী করা যায়, এভাবে কেউ চাকরি করতে পারে? বিদ্যুৎও তাই স্থির করে ফেলল। কলেজে বেরোবার আগেই ইস্তফাপত্রটা লিখে ফেলল। এক লাইনেই সারা যেত, কিন্তু তা না করে বিশদভাবে লিখল কেন ছাড়ছে, অর্থাৎ ছাড়তে বাধ্য হচ্ছে। নানা রকম প্রভাবে পড়ে ছেলেরা অনেক দিন থেকেই ভুল পথে চলেছে। কর্তৃপক্ষ যদি গোড়ার দিকে তৎপর হতেন, রাশটা একেবারে ছেড়ে না দিয়ে একটু টেনে রাখবার চেষ্টা করতেন, আজ ওরা এখানে এসে পৌঁছতো না। ওরা বয়ে গেছে, কারণ ওদের বয়ে যেতে দেওয়া হয়েছে। আজ আর কোনো আশা নেই। শেষ দিকে লিখল, মাসান্তে কিঞ্চিৎ অর্থ, এইটুকুই শিক্ষকদের একমাত্র প্রাপ্য নয়। ছাত্রদের কাছ থেকে আরও কিছু প্রাপ্তি আছে তাদের। কিছুটা শৃঙ্খলা, কিছুটা ন্যায় অন্যায় বোধ, কিছুটা সম্মান। তা যেখানে নেই, সেখানে শুধু একটা পে প্যাকেট আঁকড়ে ধরে পড়ে থাকা যায় না। কলেজের পথে একটা বাস থেকে নেমে বিদ্যুৎ আর একটা বাসের দিকে এগিয়ে যাচ্ছিল। মনটা কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে। হঠাৎ একটা চিৎকার শুনে ফিরে তাকালো। একটা 4-5 বছরের ছেলে রাস্তা পার হচ্ছিল, আর ওদিক থেকে তীর বেগে ছুটে আসছিল একখানা মোটর। ছেলেটা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক করতেই গাড়িখানা এসে পড়ল তার ওপর। হঠাৎ কোথা থেকে একটি যুবক দৌড়ে এসে তাকে একটা ধাক্কা মারতে সে ছিটকে গিয়ে পড়ল ফুটপাথের ধারে। কিন্তু গাড়িটা পাশ কাটাতে গিয়ে যুবকটিকে চাপা দিয়ে দিল। অনেকের সঙ্গে বিদ্যুৎও ছুটে গেল সেই দিকে। যুবকটি পড়ে আছে, সেখানে বিশেষ কেউ নেই। বিশাল জনতা মার করতে করতে ছুটেছে গাড়ির পেছনে। ড্রাইভারের ওপর এক হাত নিতে হবে, গাড়িটাও পার পাবে না, সেই দিকেই সকলের লক্ষ্য। কাছে গিয়ে দেখল যুবকটির একটা পা থেঁতলে গেছে, রক্ত বেরোচ্ছে গলগল করে। মুখের দিকে নজর পড়তেই চমকে উঠল। প্রদীপ! একটা ট্যাক্সি যাচ্ছিল পাশ দিয়ে, থামতে চায় না। অনেক করে বলে কয়ে ধরে আনলো বিদ্যুৎ। তারপর 2-4 জন লোক যারা দাঁড়িয়ে দেখছিল, তাদের বলে কয়ে অজ্ঞান দেহটাকে ধরাধরি করে তুলল তার পিছনের সিটে। হাসপাতালে নেবার বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। ততক্ষণে ডাক্তার ও নার্সরা মিলে ব্যান্ডেজ বাঁধা এবং তৎক্ষণাৎ যা যা করণীয় সেরে ফেলেছেন। চোখ মেলে প্রথমটা ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে দেখল প্রদীপ, তারপর চোখ ফেরালো বিদ্যুতের মুখের পানে। প্রথমটা বোধহয় চিনতে পারল না, পরক্ষণেই বলে উঠল, স্যার আপনি? তাড়াতাড়ি উঠে বসতে চেষ্টা করল। প্রদীপ ওর বাহুতে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, না না, উঠো না, শুয়ে থাকো। এখন কেমন লাগছে? ভালো। মুখখানা বেশ মোলায়েম মনে হলো, গলার স্বরটিও স্নিগ্ধ। ধীরে ধীরে চোখ দুটোতে কেমন একটা সলজ্জ ভাব ফুটে উঠল। কিছু একটা যেন বলতে গেল, কোথা থেকে সংকোচ এসে বাধা দিল। বিদ্যুৎ বলল, সেই ছেলেটা যাকে তুমি বাঁচাতে গিয়েছিলে বেঁচে গেছে, তার বাড়ির লোকেরা এসে নিয়ে গেছে তাকে। শুনে প্রদীপের মুখখানা উজ্জ্বল হয়ে উঠল, কিছু বলল না। বিদ্যুতের চোখের ওপর ভেসে উঠল আরেকখানা মুখ, রূঢ়, উদ্ধত, চক্ষু লজ্জাহীন। কানে এসে বাজল কতগুলো কাটা কাটা কথা, যার প্রতিটি অক্ষর থেকে ঠিকরে পড়ছে শ্লেষ, দুর্বিনয়, ক্ষমতার দম্ভ। এই কি সেই? বিশ্বাস করতে বাধে। বিছানার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিদ্যুতের মনে হলো, না, সবটুকু এখনো অন্ধকারে ঢাকা পড়ে যায়নি। একটি ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। উঠতে উঠতে বলল, তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি খবর দিয়ে দেব, কলেজেও জানিয়ে দেব। কিচ্ছু ভেবো না, 2 দিনেই সেরে যাবে। ঠিকানাটা লিখে নিয়ে বাইরে এসে পকেট থেকে বের করলো অনেক যত্ন করে লেখা তার রেজিগনেশন লেটার। 2 হাতে ছিঁড়ে কুটি কুটি করে রাস্তায় ছড়িয়ে দিল।
শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।